ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে 4 সেপ্টেম্বর 2020 আজকেও দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা জানো 5 মিনিট স্কুল তোমাদের প্রত্যেক দিন প্রোভাইড করে দ্য হিন্দু অ্যানালিসিস, সেটাও বাংলা ব্যাখ্যা সহ। তো চলো দেখে নেওয়া যাক আজকের দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের অর্থাৎ আমাদের ভবিষ্যতের সিভিল সার্ভেন্ট এবং ব্যাংকিং সার্ভিস অ্যাসপায়ারেন্টদের জন্য কি কি মণিমুক্ত লুকিয়ে রেখেছে। তবে ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু সম্পূর্ণ দ্য হিন্দু নিউজ পেপারটা অ্যানালিসিস করবো না, কেবলমাত্র যে নিউজগুলো সিভিল সার্ভিসেস কিংবা ব্যাংকিং সার্ভিসেস বা অন্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেবলমাত্র সেগুলো অ্যানালিসিস করব। আজকে প্রথম যে নিউজটা আমরা দেখে নেব সেটা হচ্ছে MEIS। তোমরা অবশ্যই এটার পুরো নাম একবার নোট করে নাও। এটার অর্থ হচ্ছে মার্চেন্ডাইজ এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিমস। মার্চেন্ডাইজ কথাটার অর্থ হচ্ছে যে জিনিসটা কিনে এনে আবার বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে? মার্চেন্ডাইজ এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম, এটা একটা স্কিমের নাম। এই বিষয়টা কি সেটা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। মূলত এটা ইউপিএসসির জন্য জরুরি। MEIS was launched with an objective to enhance the export of notified goods manufactured in a country. MEIS কেন বানানো হয়েছিল, এর লক্ষ্য কী ছিল? টু এনহ্যান্স দ্য এক্সপোর্ট অফ নোটিফাইড গুডস, অর্থাৎ কয়েকটি চিহ্নিত দ্রব্যের এক্সপোর্ট বাড়ানোর জন্য, রপ্তানি বাড়ানোর জন্য। The scheme has been introduced through the Foreign Trade Policy, that is FTP, came into effect on 1st April 2015। অর্থাৎ এই স্কিমটা ফরেন ট্রেড পলিসি বা FTD অনুযায়ী চালু করা হয়েছিল এবং ইট কেম ইনটু এফেক্ট, তার মানে এটা চালু করা হয়েছিল বা শুরু করা হয়েছিল বা কার্যকর করা হয়েছিল। জানো, কেম ইনটু এফেক্ট এই তিনটে আসলে আলাদা আলাদা শব্দ হিসেবে তোমরা ভাববে না। কেম ইনটু এফেক্ট মানে শুরু করা হয়েছিল বা এটার সূচনা করা হয়েছিল কবে থেকে, অর্থাৎ কার্যকর করা হয়েছিল 1st এপ্রিল 2015 থেকে। দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ রেসপন্সিবল ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ MEIS। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, এটা জাস্ট তোমাদের জন্য আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে MEIS তার মানে হচ্ছে মার্চেন্ডাইজ এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিমস। এটা কারা করেছে না, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। The MEIS will be applicable till the year 2020 and will replace the below 5 incentive schemes that were earlier available under the Foreign Trade Policy 2014 to 2019। এই যে MEIS এটা 2020-র মধ্যে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে এবং নিম্নোক্ত যে 5টি স্কিম চলছিল সেগুলো ইনটেক করে নেবে। ওকে, সেগুলোর বন্ধ হয়ে যাবে, সেগুলো রিপ্লেস করে দেওয়া হবে। কি কি? মার্কেট লিঙ্কড ফোকাস প্রোডাক্ট স্কিম, MLFPS। এবারে এটা কি, এটা আমাদের ইকোনমি ক্লাসে আমরা অবশ্যই ডিসকাস করব। এছাড়া FPS ফোকাস প্রোডাক্ট স্কিম, AIIS এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ইনসেন্টিভ স্ক্রিপ্ট, ফোকাস মার্কেট স্কিম, FMS। ওকে, তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে নোট করে নাও যে MLFPS, FPS, AIIS, FMS এগুলোর পুরো নাম কি। আমি একটু সময় রাখলাম যাতে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া কি VKGUI, এই ভিকেগাই বা ভাগ্যাই, এটা কি না, বিশেষ কৃষি গ্রামীণ উপাজ যোজনা। ওকে, এছাড়া আন্ডার দি স্কিম ওভার 22,000 crore পার ইয়ার হ্যাজ বিন অ্যালোকেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর এক্সপোর্টস। এই স্কিমের আন্ডারে 22,000 কোটি টাকা প্রত্যেক বছর অ্যালট করা হয়েছে। আন্ডার দ্য MEIS এ পার্সেন্টেজ অফ রিলিজড FOB, দ্যাট ইজ ফ্রি অন বোর্ড ভ্যালু, 2%, 3% or 5% of the exports are payable as incentives। এগুলো আর জানা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্য রিওয়ার্ডস আর পেড ইন ফর্ম অফ MEIS ডিউটি ক্রেডিট স্ক্রিপ্ট দ্যাট ক্যান বি ইউজ টু পে ফর এ নাম্বার অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ ইনক্লুডিং কোন কোন ট্যাক্স দেওয়া যাবে, যে রিওয়ার্ডটা পাওয়া যাবে এখান থেকে সেখানে কি কি ট্যাক্স সেটা ইনক্লুড করা যাবে না, এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, সার্ভিস ট্যাক্স।
বিষয়টা কি হলো, ধরো তোমরা একটা কোকা কোলার বোতল কিনলে, সেখান থেকে একটা রিওয়ার্ড পেলে, সেই রিওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারবে তুমি? না আবার কোকা কোলা কিনতে কিংবা ব্রিটানিয়া বিস্কিট কিনতে কিংবা স্প্রাইট কিনতে ইউজ করতে পারবে। অর্থাৎ এখান থেকে এমইআইএস যে ডিউটিটা পাবে, ডিউটি ক্রেডিট দিলে সেখানে যে রিওয়ার্ডটা পাওয়া যাবে সেটিকে এমনি এমনি ব্যবহার করা যাবে না বা টাকা তুলে নিতে পারবে না। সেটা কোথায় কী করতে পারবে? না এক্সাইজ ডিউটি দিতে পারবে, কাস্টমস ডিউটি দিতে পারবে, সার্ভিস ট্যাক্স দিতে পারবে। ওকে, এরপর দেখো, imported inputs and scripts can be transferred fully offering flexibility to exporters. ওকে, এটার আর বাংলা করে বলছি না। দ্য ইনসেন্টিভস দ্যাট আর অ্যাভেলেবল আন্ডার এমইআইএস আর অলসো অ্যাভেলেবল ইউনিটস লোকেটেড টু স্পেশাল ইকোনমিক জোন। এসিজেড বা স্পেশাল ইকোনমিক জোন, এটা কিন্তু তোমাদের মাঝে মাঝেই এক্সামে আসে। এই এসিজেড বা স্পেশাল ইকোনমিক জোনের যে সুবিধাগুলো পাওয়া যায় এমইআইএসে, সেই একই সুবিধাগুলো পাওয়া যাবে। Recently, a limit has been imposed on a total rewards under the merchandise exports from India scheme, that is MEIS. এই যে রিওয়ার্ডটা, আগে কোনো লিমিট ছিল না, রিসেন্টলি একটা লিমিট দেওয়া হয়েছে। Directorate Generate of Foreign Trade, that is DGFT, has started that total reward which may be granted to an IEC, তোমাদের জাস্ট একটু আগে বললাম, holder under IEC holder under the same shall not exceed rupee 2 crore per IEC for exports made in the period 1/9/2020 to 31/12/2020। অর্থাৎ 1/9/2020 থেকে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2020 থেকে 31 ডিসেম্বর 2020 মধ্যে 2 কোটি টাকার বেশি রিওয়ার্ড পাওয়া যাবে না। তো এটা ছিল আমাদের ইকোনমির একটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটুখানি বলে নিলাম। এবারের গুরুত্বপূর্ণ নিউজে যাওয়ার আগে জাস্ট এইগুলো আর দেখছি না, আমরা গুরুত্বপূর্ণ একটা নিউজে চলে যাব, সেটা হচ্ছে মিশন কর্মযোগী। মিশন কর্মযোগী হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিউজ, কারণ সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্ট আমাদের মধ্যে যারা আছে তাদের ইন ফিউচার এটার মধ্য থেকে যেতে হবে। বিষয়টা কি? দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ ইন্ট্রোডিউসড মিশন কর্মযোগী, প্ল্যান টু ট্রেন, স্কিল অ্যান্ড হ্যাভ আইডিয়াল সিভিল সার্ভেন্টস। মিশন কর্মযোগী তাহলে কেন? না ট্রেনিং দেওয়ার জন্য, স্কিল করার জন্য, যাতে করে আদর্শ সিভিল সার্ভেন্ট পাওয়া যায়। ইট উইল বি অ্যাভেলেবল ফর সিভিল সার্ভেন্টস ফ্রম দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার টু সেক্রেটারি অ্যাক্রস সার্ভিসেস। এইটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত সমস্ত সার্ভিসেসে পাওয়া যাবে। মিশন কর্মযোগী এইমস টু শিফট দ্য ফোকাস রুল স্পেসিফিক টু রোল স্পেসিফিক। মিশন কর্মযোগী কী লক্ষ্য করছে? রুল স্পেসিফিক টু রোল স্পেসিফিক। আগে নিয়ম মাফিক যেটা হতো সেটাকে রোল স্পেসিফিক করতে চাচ্ছে। ইট ইজ অলসো, এইটা কিন্তু খুব ভালো করে নোট করে রাখবে, আমি এই পুরো লাইনটা দিচ্ছি। মিশন কর্মযোগীর অবজেক্টিভটা কি, এটার এম কি? এটার এম হচ্ছে ফোকাস ফ্রম রুল স্পেসিফিক টু রোল স্পেসিফিক। ইট ইজ অলসো নোন অ্যাজ ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং, উইল বি স্টিয়ার্ড বাই 4 নিউ বডিজ। ওকে, এটাকে আর কি নামে ডাকা হয়? ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিস ক্যাপাসিটি বিল্ডিং। আমি একটুখানি মার্ক করে দিই তোমাদের জন্য, কারণ তোমরা ইউজুয়ালি আমাদের সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্টরা, আমাদের বাঙালিরা এতটাই অলস যেগুলো মার্ক করবে না, তাই একটু মার্ক করে দিলাম। দ্য নিউ এন্টিটিস উইল বি প্রাইম মিনিস্টার্স পাবলিক হিউম্যান রিসোর্সেস কাউন্সিল। এই 4টে এন্টিটিস কি? প্রাইম মিনিস্টার্স পাবলিক হিউম্যান রিসোর্সেস কাউন্সিল, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন। এইগুলোর আর বাংলা করতে যেও না, কারণ এগুলোর যদি বাংলা করে পড়ে যাও, ইংলিশ টার্মে দেওয়া থাকবে, তখন বুঝতে পারবে না, ছেড়ে দিয়ে আসতে হবে। এছাড়া স্পেশাল পারপাস ভেহিকেল এসপিভি, এটা কি? না দ্যাট উইল ওন অ্যান্ড অপারেট দ্য ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম ফর অনলাইন ট্রেনিং। কোঅর্ডিনেশন ইউনিট হেডেড বাই দ্য ক্যাবিনেট সেক্রেটারি। এছাড়া স্ট্রাকচারটা কীরকম হবে? দ্য প্রাইম মিনিস্টার্স পাবলিক হিউম্যান রিসোর্সেস কাউন্সিল উইল বি হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড উইল হ্যাভ সিলেক্ট ইউনিয়ন মিনিস্টার, চিফ মিনিস্টার্স অ্যান্ড এমিনেন্ট অ্যাকাডেমিক্স, HR practitioners, global thought leaders and public service functionaries as members. It will be top body, তাহলে এখানে কে কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে, ইউনিয়ন মিনিস্টার থাকবে, চিফ মিনিস্টার থাকবে, বিভিন্ন রাজ্যের এমিনেন্ট অ্যাকাডেমিক্সরা থাকবে, অর্থাৎ বিশিষ্ট শিক্ষাবিদরা থাকবে, HR প্র্যাকটিশনার্স থাকবে, গ্লোবাল থট লিডার্সরা থাকবে। It will be top body that will provide strategic direction to the task of civil services reform and capacity building and approve and monitor the capacity building plans। এগুলো আর বলছি না। An integrated government online training, যেটাকে IGOT নামে আমরা জানি, IGOT কর্মযোগী platform will be developed for the project. The IGOT platform will enable the transition to a role-based HR management and continuous learning. A SPV will be set up
as not-for-profit company, that is non-profit company, to own and manage the iGot Karmoyogi platform. It will also own the intellectual property rights on behalf of the government of India. এরপর ফান্ডিং অফ দ্য প্রজেক্ট, দিস প্রজেক্ট হুইচ উইল কভার অ্যারাউন্ড 46 lakh central government employees will be set up at a cost of rupee 510.86 crore over the next 5 years. Initial funding to the tune of rupee $50 million will come from multilateral agencies including World Bank and Asian Development Bank. Also, the government departments will contribute rupee 431 annually for each civil servant working for them as subscription charge for the SPP. গল্প দেখো, প্রত্যেক ডিপার্টমেন্টে যে সিভিল সার্ভিসরা আছে তাদের জন্য 431 টাকা করে দেওয়া হবে। এরপর কোয়েশ্চেন আওয়ার ইন দ্য পার্লামেন্ট, এটা প্রত্যেকের সমস্যার কথা। যখন আমরা পলিটি পড়িয়েছিলাম এটা সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, পরবর্তীতেও পলিটি পড়ানোর সময়, কনস্টিটিউশন পড়ানোর সময় এইটা সম্পর্কে বিশেষ ধারণা দেব। আজকে জাস্ট কোয়েশ্চেন আওয়ার নিয়ে কিছু তথ্য তোমাদের শেয়ার করছি এবং কিছু ধারণা দিয়ে দিচ্ছি। Recently, Lok Sabha Secretariat officially released the schedule for the monsoon parliament session with question hour being dropped. Okay, recently Lok Sabha Secretariat officially released the schedule for monsoon parliament session with question hours being dropped. Under the schedule, zero hour will also be restricted in both houses. Question hour is the liveliest hour in the parliament. During this 1 hour that MPs ask questions of ministers and hold them accountable for the functioning of their ministries. The questions that MPs ask are designed to elicit information and trigger suitable action by the ministers. এগুলো জানো তোমরা প্রত্যেকে, অলরেডি আমি আগে আলোচনা করেছি, তাই আর বাংলা করে বলে দিচ্ছি না। যদি কেউ পলিটির ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ এগুলো খুব কমন, তাই সময় নষ্ট করছি না বাংলা করার জন্য, জাস্ট তোমাদের জন্য একটুখানি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। রুলস অফ কোয়েশ্চেন আস্কড, যে প্রশ্নগুলো করবে সেগুলোর কী নিয়ম আছে। পার্লামেন্ট হ্যাজ কম্প্রিহেন্সিভ রুলস ফর ডিলিং উইথ এভরি অ্যাসপেক্ট অফ কোয়েশ্চেন আওয়ার অ্যান্ড দ্য প্রিজাইডিং অফিসার্স অফ দ্য টু হাউসেস আর দ্য ফাইনাল অথরিটি উইথ রেসপেক্ট টু দ্য কন্ডাক্ট অফ কোয়েশ্চেন আওয়ার। Parliamentary rules provide guidelines on kind of questions that can be asked by MPs. Questions have to be limited in 150 words. এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একবার এসেছিল যে কত শব্দের মধ্যে কোয়েশ্চেন করা যায়। 150টা শব্দের মধ্যে কোয়েশ্চেন করা যায়, তারপরে মাইক বন্ধ হয়ে যায়। ওকে, তারপরে অটোমেটিক মাইক বন্ধ করে দেন স্পিকার। They have to precise and not too general. The question should be released to an idea of responsibility of the GOI. The question should be released to an idea of responsibility of the GOI, means Government of India. Questions should not seek information about matters that are secret and under adjudication before courts. অর্থাৎ কোন কোন বিষয়ে প্রশ্ন করা যায় না, যেগুলো গোপন তথ্য বা সিক্রেট ইনফরমেশন এবং যেগুলো কোর্টের আছে, বিচারাধীন আছে, সেগুলো সম্পর্কে প্রশ্ন করা যায় না। It is the presiding officers of the two houses who finally decide whether the question raised by the MP will be admitted for answering by the government or not. Exception, কিছু ব্যতিক্রম আছে। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে লালু প্রসাদ যাদব, আর দ্বিতীয় ব্যতিক্রমটা এখানে বলছি যে লালু প্রসাদ যাদবের মাইক কখনো বন্ধ করা যায় না। বন্ধ করলে বলে জব তক मैं बिहार में हो, जब तक आलू बिहार में रहेगा तब तक लालू भी बिहार में रहेगा, এরকম বলে। বাকি যে এক্সেপশনটা সেটা খুব ভালো করে শুনে নাও, সেটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার ইন বোথ হাউসেস ইজ হেল্ড অন অল ডেজ অফ দ্য সেশন, বাট দেয়ার আর 2 days when the exception is made. কোন কোন দুদিনে এক্সেপশন হয়? There is no question hour on the day the president addresses MPs from both houses of the central hall. তাহলে কোন দিন হয় না? প্রথম দিন যেদিন রাষ্ট্রপতি, তোমরা জানো, যৌথ অধিবেশন আহ্বান করেন রাজ্যসভা এবং লোকসভা স্পিকারদের নিয়ে, সেদিন কোনো কোয়েশ্চেন আওয়ার থাকে না। কোয়েশ্চেন আওয়ার ইজ নট শিডিউলড ইদার অন দ্য ডে দ্য ফিনান্স মিনিস্টার প্রেজেন্টস দ্য বাজেট। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেদিন বাজেট পেশ করেন সেদিনও কোনো কোয়েশ্চেন আওয়ার থাকে না। এরপর জিরো আওয়ার, আমি একটু আগে বললাম জিরো আওয়ার ব্যাপারটা কি? অনেকে মনে করো জিরো আওয়ার মানে কি সেখানে কিছু হয় না। হোয়াইল কোয়েশ্চেন আওয়ার ইজ স্ট্রিক্টলি রেগুলেটেড, জিরো আওয়ার ইজ অ্যান ইন্ডিয়ান ইনোভেশন। তোমরা জানো প্রত্যেকটা জিনিসের ইন্ডিয়ান ইনোভেশন একটা আছে, ইন্ডিয়ান ভার্সান আছে। জিরো আওয়ার হচ্ছে একটা ইন্ডিয়ান ইনোভেশন। দ্য প্রেজেস ডাজন্ট ফাইন্ড মেনশনড ইন দ্য রুল অফ প্রসিডিওর।
লোকসভার বা রাজ্যসভার যে রুল অফ প্রসিডিওর আছে সেখানে কিন্তু কোনো জিরো আওয়ারের উল্লেখ নাই। দ্য কনসেপ্ট অফ জিরো আওয়ার স্টার্টেড অরিজিনালি ইন দ্য ফার্স্ট ডিকেড অফ ইন্ডিয়ান পার্লামেন্ট হোয়েন এমপিজ ফেল্ড দ্যাট দ্য নিড ফর রেজিং ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্সি অ্যান্ড ন্যাশনাল ইস্যুজ। জিরো আওয়ার আমাদের মোটামুটি প্রথম দশক থেকে, ইন্ডিয়ান পার্লামেন্টের প্রথম দশক থেকেই শুরু হয়ে গেছে, যখন এমপিরা মনে করতো ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্সি অ্যান্ড ন্যাশনাল ইস্যুগুলো সম্পর্কে কথা বলার প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে J&K অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল। ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল 2020। অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট, জানো তোমরা, ক্যাবিনেট এই বিলগুলো অ্যাপ্রুভ করে। ইউনিয়ন ক্যাবিনেট জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল 2020 অ্যাপ্রুভ করেছে। দ্য বিল অ্যাপ্রুভস কাশ্মীরি, ডোগরি অ্যান্ড হিন্দি অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাপার্ট ফ্রম দ্য এক্সিস্টিং উর্দু অ্যান্ড ইংলিশ। তাহলে এবারে নতুন বিল অনুযায়ী জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল কাশ্মীরি, ডোগরি অ্যান্ড হিন্দি। এটা কিন্তু খুব ভালো করে নোট করে রাখবে, আদারওয়াইজ পরীক্ষায় আসবে তুমি প্রত্যেকবারের মতো উর্দু আর ইংলিশ লিখে দিয়ে আসবে। জম্মু অ্যান্ড কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল 2020 উইল ইন্ট্রোডিউসড ইন পার্লামেন্ট ইন দ্য আপকামিং মনসুন সিজন। তাহলে এই জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল এটা আপকামিং মনসুন সিজনে, যেটা পার্লামেন্টের মৌসুম বলে এটাকে, মনসুন অধিবেশন বা বর্ষাকালীন অধিবেশন, এখানে উত্থাপন করা হবে। এবার আর্টিকেল 343 সম্পর্কে এখানে একটু জানা দরকার, যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল বলছি। আর্টিকেল 343 হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নিয়ে এই আর্টিকেলে বলা আছে। একটুখানি দেখো, আর্টিকেল 343 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটেড দ্যাট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন ইজ হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট ইনস্টেড অফ এক্সটেন্ট ইংলিশ। আর্টিকেল 343 প্রথমে কি বলা হয়েছিল? ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। খুব ভালো করে শুনে নাও, অনেক বইতে লেখা আছে ভারতবর্ষের জাতীয় ভাষা হচ্ছে হিন্দি। যে বইগুলোয় লেখা আছে প্লিজ সেগুলোকে কুকুরের লেজে বেঁধে দিও। অ্যাকচুয়াল দেয়ার ইজ নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ওকে, দেয়ার ইজ নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। আমি আবার বলছি, দেয়ার আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। প্রথমে সংবিধানে বলা ছিল যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন ইজ হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। তোমাকে দেখবে এয়ারপোর্টে বা রেলওয়ে স্টেশনে অনেক ক্ষেত্রে বলবে, তুমি হিন্দি জানো না? হিন্দি হচ্ছে ভারতের রাষ্ট্রভাষা। এই কথা যদি কেউ বলে তাকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে যে রাষ্ট্রভাষার চামড়া তুলে নেব আমরা। ঠিক আছে? আর একটা জিনিস মনে করবে, সবার আগে জাতি, আর সেই জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই অনেকগুলো জাতিকে নিয়ে ভারত রাষ্ট্রটা গঠিত হয়েছে বলে হিন্দি কিন্তু ভারতের জাতীয় ভাষা নয়। এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হিন্দি সাম্রাজ্যবাদের বিস্তার ঘটছে, যেটা নিয়ে এখন অনেক বাংলায় অনেক সংগঠন, তামিল অনেক সংগঠন, তেলুগু অনেক সংগঠন। মহারাষ্ট্রে তো এই কথা বলাই যায় না যে হিন্দি ভারতে জাতীয় ভাষা। এই কথা বললে মারাঠিরা পিঠের চামড়া তুলে নেবে, যে রাষ্ট্রভাষার চামড়া তুলে নেব আমরা বলবে। তো হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট ইনস্টেড অফ দ্য এক্সটেন্ট ইংলিশ। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের একজন বিশিষ্ট প্রধানমন্ত্রীও কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিন্দি বলেছিলেন, যেটা পরবর্তীকালে তাকে রিটিন আকারে বলা হয়েছিল, ওটা মিস্টেক হয়েছে, ওটা ভুল বলা হয়েছে। যদিও উনি ক্ষমা টমা বলেননি, উনি বলেছিলেন মিস্টেক হয়েছে। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। ল্যাটার, এটা কিন্তু প্রথমে বলা হয়েছিল 343-এ যখন সংবিধান লেখা হয়। ল্যাটার এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963, পরবর্তীকালে 1963 সালে সংবিধান সংশোধনীতে বলা হয়, কনস্টিটিউশন অ্যালাউড ফর দ্য কন্টিনিউয়েশন অফ ইংলিশ অ্যালংসাইড হিন্দি ইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনডেফিনাইটলি আনটিল লেজিসলেশন ডিসাইডস টু চেঞ্জ ইট। আবার বলছি, Later, a constitutional amendment to the Official Languages Act 1963 allowed for the continuation of English along with Hindi and the English government indefinitely until the legislation decides to change it. এরপর 1963 সালে আমাদের অ্যালাউ করা হয়, মানে 1963 সালে একটি সংবিধান সংশোধনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইংলিশটাও হিন্দির পাশাপাশি ভারতবর্ষের সরকারি ভাষা হিসেবে থাকবে। এবারে দেখো, আমাদের একটা জিনিস, আমরা বাঙালি তো, আমরা খুব অনুকরণ প্রিয় জাতি। মানে অনুকরণ কারা করে? অনুকরণ জানো, বাঁদরেরা অনুকরণ করতে খুব ভালোবাসে। আমরা কি করি, কেউ যদি আমাদের সঙ্গে একটা হিন্দিতে কথা বলে, ক্যাসেন বা, আমরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করি ঠিক বা, ঠিক বা। বা ভোজপুরিতে বললে আবার যদি বলে ভাইয়া ক্যাসে হো, সঙ্গে সঙ্গে বলি হাম আচ্ছে হো। অথচ সে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বলছে, তাকে যখন বলি ভাই কেমন আছে, সে বলে মে আচ্ছা হো। সে কিন্তু তার মাতৃভাষা ছেড়ে কথা বলে না। এখন থেকে এইটা একটু চিন্তা করো। আমি অনেককেই পড়াতে গিয়ে দেখেছি বা অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, হিন্দিটা যখন বলে তখন এরকম বলে,
ये कोई बढ़िया बात नहीं है, ये तो कर दूंगा। इंग्लिशটা যখন পড়ে তখন এরম পড়ে, ল্যাটার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট টু দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963 allowed for the constitutional of English alongside Hindi in the Indian government indefinitely until legislation decides to change it। এরকমভাবে ফ্লুয়েন্টলি পড়ে ইংলিশটা। আর যখন বাংলা বলে তখন বলে আমাদের আজকে ভাত খেয়েছিলাম। এরম যদি কেউ হয় ওনার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেড়ে দাও। আমি তোমাকে বলছি এমনকি ইউপিএসসিও বাংলায় দেওয়া যায়। আমাদের ভারতের যে শিডিউল্ড ল্যাঙ্গুয়েজগুলো আছে, অষ্টম তফসিলে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মধ্যে বাংলা অন্যতম ভাষা। অতএব এখন থেকে এটা দেখবে, এখানে দেখবে আজকে দা হিন্দুতেও লিখে দিয়েছে ডেসপাইট অফ দ্য মিসকনসেপশনস। ভালো করে আমি এটা মার্ক করে দিচ্ছি তোমাকে পুরোটা, এইটা তুমি অবশ্যই করবে। যদি এরপর থেকে কেউ বলে রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, তার চামড়াটা তুলে নেবে। ডেসপাইট অফ দ্য মিসকনসেপশন, হিন্দি ইজ নট দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। দেয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজন্ট গিভ এনি ল্যাঙ্গুয়েজ দ্য স্টেটাস অফ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, ঠিক আছে? যদি কেউ বলে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, বলবে হিন্দির চামড়া তুলে নেব আমরা। অ্যান্ড এরপরে হচ্ছে আর্টিকেল 346 অ্যান্ড 347, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ আর্টিকেল 346 অ্যান্ড 347, অর্থাৎ আর্টিকেল 346 এবং 347 ধারা অনুযায়ী দ্য লেজিসলেচার অফ এ স্টেট মে বাই ল অ্যাডপ্ট এনি one or more of the official languages in use in the state or Hindi as the language or languages to be used for all or any of the official purposes of that state। তাহলে 346 347 ধারা কি বলছে? স্টেট লেজিসলেচারের হাতে ক্ষমতা আছে কোনো ল্যাঙ্গুয়েজকে অথবা হিন্দিটা ওরা লিখে রেখেছে, এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে ইংরেজির সাথে সাথে তারা তাদের রাজ্যের সরকারি ভাষা হিসেবে ইউজ করতে পারে, প্রোভাইডেড দ্যাট আনটিল দ্য legislature of the state otherwise provides by law the English language shall continue to be used for those official purposes within the state for which it was being used immediately before the commencement of that constitution। তো এই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের কিন্তু সরকারি ভাষা বাংলা। এখন থেকে তোমরা যেখানেই যাও, ডাজন্ট ম্যাটার হু হি ইজ, সে এসপি হোক, সিপি হোক, ডিএম হোক, সেক্রেটারি হোক, যে হোক, তার সঙ্গে তোমরা বাংলায় কথা বলবে পশ্চিমবঙ্গে, এবং বাংলায় পরিষেবা পাওয়ার তোমার সম্পূর্ণ অধিকার আছে। পরিষ্কার করে বলবে আমি হিন্দি জানি না, হয় বাংলায় বলুন নাহলে ইংরেজি বলুন, কারণ পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে ইদার বাংলা আর ইংরেজি। এবং সেখানে লেখা আছে পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি করার বাধ্যতামূলক একটি নিয়ম হচ্ছে টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। ওকে, অর্থাৎ বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে পারা। আমি বাংলা জানি না বললে হবে না। এরপর হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, দ্যাট ইজ জিকা। জিকা কি? জিকা কোনো ভাইরাস টাইরাস নয়, জিকা মানে হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। জিকা is a government agency that coordinates the official development assistance for the government of Japan। এটা তাহলে কি করে না, কোঅর্ডিনেটস দ্য অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর দ্য গভর্নমেন্ট অফ জাপান। ইট ইজ chartered with assisting economic and social growth in developing countries and the promotion of international cooperation. Recently, JICA has committed an official development assistance loan of rupee 3,500 crore rupees to the COVID-19 crisis emergency response support to India। রিসেন্টলি জিকা কী করেছে? জিকা সিদ্ধান্ত নিয়েছে 3,500 কোটি টাকা ভারতবর্ষকে দেওয়া হবে এই কোভিড-19 এমার্জেন্সি ক্রাইসিসের সময়। আবার ভারতবর্ষ থেকে ঢাকাকে দেওয়া হচ্ছে টাকা, পাকিস্তানকে টাকা দেওয়া হচ্ছে, পিপিই কিট দেওয়া হচ্ছে। দ্য প্রোগ্রাম লোন এইমস টু সাপোর্ট ইন্ডিয়াস এফোর্টস ইন ফাইটিং কোভিড-19 অ্যান্ড প্রিপেয়ার দ্য হেলথ সিস্টেম টু ম্যানেজ ফিউচার এপিডেমিক্স। আর কিছু বলার নেই এখানে। এরপরে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কোভিড-19-এর নতুন একটা টেস্ট পদ্ধতি এসছে, যেটার নাম হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি। তোমরা স্পেকট্রোমেট্রি জানো, স্পেকট্রোমিটার জানো, মাস স্পেকট্রোমেট্রি কোভিড-19 টেস্ট। এটা কি? মাস স্পেকট্রোমেট্রি কোভিড-19 টেস্ট ইজ অ্যান অ্যানালিটিক্যাল টেকনিক দ্যাট মেজার্স দ্য মাস টু চার্জ রেশিও আয়ন্স। বিষয়টা কি না, রিসার্চার্স ফ্রম নিউ দিল্লি বেসড ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি। তাহলে এটা কারা করেছে? IGIB। আমি এটা লিখে দিচ্ছি, তোমাকে মার্ক করে দিচ্ছি তোমার সুবিধের জন্য। IGIB, ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড
integrative biology have developed a new method of coronavirus disease that uses mass spectrometry. Mass spectrometry can detect presence and quantity of various organic and inorganic compounds by detecting ions released by them. The technique uses mass spectrometry to detect two peptides. এগুলো আর গুরুত্বপূর্ণ কিছু নেই, এবারে আর তেমন কিছু বলছি না, এগুলো গুরুত্বপূর্ণ নয় বলে দিচ্ছি না। আর এটা কোথায় ইউজ করা হবে শুধু সেটুকু বলে দিচ্ছি। দিস টেস্টিং ইজ ফাস্টার, চিপার অ্যান্ড অলমোস্ট অ্যাকিউরেট অ্যাজ দ্য রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশান। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশান, RT-PCR বলা হয়। The method eliminates the need of biosafety lab, which makes it possible for it to be used in airports, railway stations to test passengers before they board a plane or a train. তো আজকের নিউজ ছিল এটাই, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, আর কোনো নিউজ দিয়ে ভিডিওটা বড় করছি না। তবে ভিডিওটা শেষ করার আগে সবার আগে একটা কথা বলবো, সবার আগে মা আর মায়ের মুখের ভাষা, সবার আগে জাতি তারও আগে ভাষা। কাজেই এইটা খুব খেয়াল রেখো, বাংলাকে সম্মান করতে শিখো, এবং আশা করি এখন থেকে আমরা ইংরেজি অথবা বাংলায় কথা বলবো, নট হিন্দি। ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রম টিম 5 মিনিট স্কুল। ধন্যবাদ।